আজকে আমরা যে শিল্পীর কাজ দেখব তার নাম শুনেই হয়তো তোমাদের একটু চেনা চেনা লাগতে পারে। তার নাম হলো গগনেন্দ্রনাথ ঠাকুর। কি চেনা চেনা লাগছে না? এই নামটা শুনেই মনে পড়ছে কি আরেকজন শিল্পীর নাম অবনীন্দ্রনাথ ঠাকুর, বা আরেকজন মানুষের নাম রবীন্দ্রনাথ ঠাকুর? হবেই তো। এরা প্রত্যেকেই সেই বিশাল ঠাকুর পরিবারেরই কেউ না কেউ। যেমন অবনীন্দ্রনাথ ঠাকুরের আপন দাদা হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর, আবার এই দুজনেরই কাকা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরা প্রত্যেকেই সেই একই পরিবারের মানুষ। তাই অন্যদের মতো গগনেন্দ্রনাথ ঠাকুরও ছোটবেলা থেকেই ছবি আঁকা অথবা ছবি আঁকা, হাতের কাজ, বাড়িতে যখন ছোটরা নাটক করছেন তাদের জন্য একটুখানি পোশাক তৈরি করে দেওয়া, অথবা বাড়ির বড়রাও যখন কোনো থিয়েটার পরিবেশনা করছেন মঞ্চে তার জন্য একটু পেছনের সেট তৈরি করে দেওয়া, অনেক কিছু করতেন। আর গগনেন্দ্রনাথ ঠাকুর বড় হয়ে যখন প্রতিদিন প্রায় নিয়মিত ছবি আঁকতেন, সেই ছবিতেও অনেক রকম বিচিত্র তার রূপ দেখতে পাই। কখনো প্রকৃতি নিয়ে ছবি, কখনো মানুষজন নিয়ে ছবি, কখনো পুরোনো দিনের কোনো কাহিনী নিয়ে ছবি, এমনকি কখনো কখনো কার্টুনের মতো করেও ছবি এঁকেছেন উনি। আজকে আমরা দেখব গগনেন্দ্রনাথ ঠাকুরের সেই সমস্ত ছবিগুলো যেই ছবিতে তা সে ছবির গল্প যাই হোক না কেন, মানুষের গল্প, প্রকৃতির গল্প, কোনো জায়গার গল্প, ছবিগুলোতে আমরা দেখি কি করে একটা পরিবেশের আলো এবং ছায়া, আলোরও নানান রং এবং ছায়ারও নানান রং, সেই আলো এবং ছায়ার ব্যবহার করতে ভারী মজা পাচ্ছেন এবং নানান রকম ভাবে তার ব্যবহার করছেন। চলো আজকে আমরা দেখি গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা, যেখানে এই আলো এবং ছায়ার বিচিত্র সব ব্যবহার আমরা দেখতে পাবো। এই হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। ওই যে বলেছিলাম গগনেন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুরের কাকা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথ যখন নিজেদের ছোটবেলার গল্প, তাদের পরিবারের গল্প নিয়ে একটা বই লিখলেন, যে বইটার নাম জীবন স্মৃতি, সেই বইয়ের ছবিগুলো আঁকবেন গগনেন্দ্রনাথ ঠাকুর। যেমন এই ছবিটা, এই ছবিতে দেখা যাচ্ছে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সেই বাড়ি, যেই বাড়িতে ছোটবেলা থেকে সবাই বড় হয়েছেন, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর। তার বাড়ির ভেতরেই যে বাগান, সেই বাগানের কথা লিখেছেন এবং সেই বাগানের ছবিটাই গগনেন্দ্রনাথ ঠাকুর কি সুন্দর রেখেছেন। আর রবীন্দ্রনাথ বলছেন এই যে বাড়ির ভেতরে বাগান, এই বাগানটা যেন আমার একটা স্বপ্নের, আমার স্বর্গের বাগান। দেখো খুব স্পষ্ট করে কিন্তু তোমরা সবকিছু দেখতে পাচ্ছ তা বলতে পারবো না। আবার এই পরের ছবিটা মস্ত বড় একটা বট গাছ, পুকুর পাড়ের বট গাছ। জীবন স্মৃতির একটা জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন এই পুকুর পাড়ের যে বট গাছ এবং এই বট গাছের যে পাড় আমার সমস্ত মন ভাবনা সবকিছু অধিকার করে নিত। গগনেন্দ্রনাথ ঠাকুর ঠিক বুঝতে পেরেছেন সেই ছোট্ট রবীন্দ্রনাথ ঠাকুরের মনটা কিভাবে পুকুর পাড়ের এই বট গাছের দিকে পড়ে থাকতো। এইবার দেখো এই ছবিটাতে সরাসরি ঠাকুর পরিবারের বাড়ির বারান্দাটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক যেরকম ভাবে রবীন্দ্রনাথ লিখেছেন যে অল্প একটু চাঁদের আলোতে সেই বাড়ির মহিলারা সন্ধেবেলার আলো জ্বালাবেন বলে সলতে পাকাচ্ছেন, তুলো দিয়ে সলতে পাকাচ্ছেন, যেটা তেলের প্রদীপে বা বাতিতে জ্বালানো হবে। গগনেন্দ্রনাথ ঠাকুর ঠিক বুঝেছেন এই তো আলো আছে, ছায়াও আছে, সবকিছু তো স্পষ্ট করে দেখানোর দরকার নেই। এবং সত্যি সত্যি যেদিন একদিন বৃষ্টি আসবে আসবে মেঘ করেছে, এরকম একটা পরিবেশ তৈরি হলো, তখন তো গগনেন্দ্রনাথ ঠাকুরের আরো মজা। ফলে আরো কালো, আরো অন্ধকার, আরো আলো, আরো ছায়া, এই দিয়ে দিয়ে উনি ছবিটাকে তৈরি করতে লাগলেন। এবং সত্যি সত্যি জীবন স্মৃতির ওই পাতাগুলোতে যেখানে এই হঠাৎ করে একদিন বিকেলের দিকে সন্ধ্যের দিকে ঝড় এলো, ছোট ছোট ছেলেরা খুব চিন্তিত হয়েছিলেন, যাদেরকে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় পড়ানোর জন্য অঘোরবাবু বলে এক মাস্টার মশাই আসতেন।
এবং ছোটরা ভাবছেন পারলে সবাই প্রায় প্রার্থনা করছে এই প্রচন্ড বৃষ্টির মধ্যে আজকে যেন মাস্টারমশাই না আসেন। হঠাৎ দেখা গেল একটা কালো রঙের ছাতা। জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখছেন, কালো ছাতাটা দেখা গেল আর বাচ্চাদের বুক ঢিপ ঢিপ করতে লাগলো। এই রে, বোধহয় অঘোর মাস্টারমশাই সত্যি চলে এলেন এই সমস্ত বৃষ্টি বাদলা ঝড় সবকিছু ভুলে। দেখো খেয়াল করে, উনি ঠিক সেই কালো ছাতাটাকেই বেশ জোরালো করে আঁকলেন। তার সঙ্গে অবশ্য অঘোরবাবুর চেহারাটাও একটু আঁকলেন। তার পেছনে যে বাড়ি, কলকাতার যে রাস্তা, তার যে বাতি, অঝোরে বৃষ্টি পড়ছে তো। আর গগন ঠাকুরও ওই বৃষ্টির ভাব, ওই বৃষ্টির পরিবেশ তৈরি করলেন। অঘোরবাবু একা নয়, কলকাতায় যখন বৃষ্টি হয় তখন এরকম অনেক ছাতা দেখা যায়। আর ঠিক এরকম কালো কালো ছাতাগুলো দিয়ে একটা কি সুন্দর ছবি রচনা করলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। গগনেন্দ্রনাথ ঠাকুর বলছেন এই ছবিটা কোনো একটা মন্দিরের দালানে। মন্দিরটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা দালান দেখতে পাচ্ছি, একটা বারান্দা দেখতে পাচ্ছি, অনেক মানুষ জড়ো হয়েছেন সেটাও দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছ তোমরা? আলো, অন্ধকার, এমনকি মানুষের মূর্তিগুলো কিন্তু স্পষ্ট করে লাইন দিয়ে আঁকা নয়, ছায়া ছায়া। আলো ছায়া দিয়ে আঁকতে আঁকতে গগনেন্দ্রনাথ ঠাকুর যখন কিছু প্রকৃতির ছবি আঁকতে শুরু করলেন, তখন আরেকটা জিনিস দেখা গেল। ঠিক ধরেছ, দূরত্ব। কোনো জিনিস কাছে, কোনো জিনিস যেন অনেকটা দূরে। পরবর্তীকালে উনি অনেক হিমালয় এবং পাহাড়ের ছবি এঁকেছেন। সেখানেও তোমরা দেখো এই আলো ছায়ার ব্যবহারের জন্যই কিন্তু কোনো পাহাড় যে অনেকটা দূরে, ওখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে যেটার নাম উনি নিজেই দিয়েছিলেন পাগলা ঝোড়া। সামনের কিছু পাহাড় অনেকটা কাছে। এই সমস্তটাই সম্ভব হচ্ছে আলো ছায়ার ব্যবহারের জন্য। কি মজার ছবিটা বলতো। এটাও কিন্তু জীবন স্মৃতির একটা ছবি, যেখানে দুটো পাখিকে খুব স্পষ্ট করে দেখানো হচ্ছে, কিন্তু সেটা যে আমাদের বেশ কাছে, হয়তো সেটাই বোঝানোর জন্য তার পেছনে যে গাছ, গাছের ডাল, এবং সেই গাছের ডালে যে কিছু পাতা, এই সমস্তটাই কতটা ধূসর করে আবছা করে এঁকেছেন। খেয়াল করছো? যখন সরাসরি মানুষের ছবি আঁকছেন, গগন ঠাকুর যেমন তার নিজের মেয়ের ছবি আঁকছেন, ইংরেজিতে আমরা বলি সিলুয়েট, কালো আকার দিয়ে মুখ বা কোনো মানুষ বা কোনো প্রাণী বা কোনো বস্তু তাকে বোঝানো। গগনেন্দ্রনাথ ঠাকুরের মেয়ের এই মুখটার পেছনে কি দেখতে পাচ্ছি, আবার সেই আলো ছায়া দিয়ে যেন পেছনের ব্যাকগ্রাউন্ডটা ভাগ করা এবং নিজের মতো করে দেখাই যাক না। তার আগে তোমাদের আরেকটা ছবি দেখাই। কি মনে হচ্ছে শুধু কিছু কালির ছাপছো? তোমরা আস্তে আস্তে ঠিক দেখতে পাচ্ছ একটা মানুষের আকার, এবং তোমরা এটাও বুঝে যাচ্ছ এই মানুষটা আর কেউ নন, গগন ঠাকুরের কাকা রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকটা ছবিতে আমরা দেখি আর একটু স্পষ্ট করেই গগনেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে এঁকেছেন। তার ব্যাকগ্রাউন্ডটা, তার পরিবেশটা, যে পরিবেশে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন, খুব আলোতে উজ্জ্বল একটা জানলার মতো একটা চৌকো, আর তার চারপাশ। এইবার কি গগনেন্দ্রনাথ ঠাকুর আলো এবং ছায়া দিয়ে কিছু রহস্য তৈরি করছেন? তাই মনে হয়। যখন এই ছবিটাও এঁকেছেন, যদিও স্পষ্ট বুঝতে পারছি আমরা এই মহিলাকে, বুঝতে পারছি তার হাতে একটি কি সুন্দর পাখি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ পেছনে আলো ছায়া দিয়ে ছাদ, জানলা ভাঙতে শুরু করছেন, অনেকটা জ্যামিতির মতো। এরকম আরো অনেক ছবি এঁকেছেন গগন ঠাকুর, যেখানে কিছুটা বোঝা গেলেও তার বাকিটা জানলা, নাকি কিছু বাড়ির দেয়াল, নাকি কোনো গুহার মতো মনে হচ্ছে, বাইরে চলে গেল রাস্তাটা, এরকম ছবিও আছে। ভালো করে না দেখলে তোমরা বুঝতেও পারবে না আসলে এটা দুটো মানুষের ছবি, কারণ আলো ছায়া দিয়ে জ্যামিতির আকার, কখনো ত্রিকোণ কখনো চৌকো দিয়ে পুরো ছবিটায় যেন টুকরো টুকরো করে ভাগ করে নিয়েছেন। আরেকটা ছবিও দেখো, বোঝা যায় আসলে এটা একটা পাখিরই ছবি, এবং নানান আকার আকৃতি দিয়ে যেন একটা নকশা, একটা ডিজাইনের মতো করে গগন ঠাকুর ছবিটাকে তৈরি করেছেন। গগন ঠাকুরের আবার এরকম ছবিও দেখছি বাড়ির বাইরে, সেখানেও আলো ছায়া দিয়ে শহর, বাড়ি, দেয়াল, দূরের পাহাড়। এবং এই ছবিতে তোমরা দেখছো শুধু সাদা কালো আলো ছায়া নয়, তার সঙ্গে রঙেরও ব্যবহার করছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। যেমন এই ছবিটা, এ তো আরো অদ্ভুত, যেন কিছু বোঝাই যায় না কি আঁকছেন। যদি বুঝতে নাও পারি, আলো ছায়া এবং রং দিয়ে
যে এতগুলো টুকরো টুকরো করে একটা ছবি এঁকেছেন, আমার কিন্তু সেটাও খুব ভালো লাগে দেখতে। এইবারে আমরা শেষ কয়েকটা ছবি দেখব। ছবির ভেতরে, যেটা কিনা একটা বাড়ির ভেতরে হয়তো কোনো একটা দৃশ্য, উনি সিঁড়িকে আঁকছেন। ঠিক সেই সিঁড়ির আলো ছায়াটাকে ব্যবহার করে উনি একটু কিরকম যেন রহস্যময় একটা পরিবেশ তৈরি করছেন। কখনো মনে হচ্ছে এটা কি কোনো নাটকের সেট, হতেও পারে। আবার কখনো মনে হচ্ছে এ কি, এ তো ভেতরে ভেতরে সিঁড়ি চলে গেছে। কখনো মনে হচ্ছে দেয়ালটা টুকরো টুকরো হয়ে গেছে। কখনো আরো আলো ছায়া বাইরে থেকে এসে পড়েছে কি ভেতর থেকে এসছে। এ তো ভারী মজার একটা কম্পোজিশন। যেমন এই ছবিতেও ভাগ্যিস এই সিঁড়িটা আছে, সেই সিঁড়িটা বেয়েই কিন্তু রহস্যময় একটা অনুভূতি, একটা মিস্টিরিয়াস ফিলিং তার মধ্যে একটু একটু করে ঢুকছি। কি রহস্য, সেটা তোমাদের উপর রইল। এই ছবিটা এসে গগন ঠাকুরের গল্পটা আজকে শেষ করার আগে বলবো, শুধু এই ছবির যে রহস্য সেটা ভেবে ভেবে তোমরা তোমাদের মতো বার করবে তা নয়। সিঁড়ি, দেয়াল, জানলা, ভেতর বাইরে সব ব্যবহার করে দেখো তো, গগন ঠাকুরের মতো আলো ছায়া ব্যবহার করে তোমাদের নিজেদের বাড়ি ঘর সিঁড়ি সেগুলোকে টুকরো টুকরো করে কিছু ছবি আঁকতে পারো কিনা। করতে পারলে দেখো ভারী মজার হবে।